একটি তরুণী মেয়ে বাড়ির ছাদ থেকে পা ফসকে গিয়ে পড়ে গেছে। ঘটনা খুব বিশ্বাসযোগ্য নয়। বয়স্ক মহিলা পা ফসকে পড়ে গেছেন, বিশ্বাসযোগ্য। অল্প বয়সী মেয়ে পড়ে গেছে, এটিও বিশ্বাসযোগ্য। তরুণী মেয়ের অপঘাতে মৃত্যু মানেই নানান প্রশ্ন, বিশেষ করে এই মেয়ে যদি কাজের মেয়ে হয়। আমার বাবাকে নিশ্চয়ই এইসব ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। কিছুদিন তাকে খুব চিন্তিত দেখেছি। তারপর এক সময় তিনি চিন্তামুক্ত হয়েছেন। বিত্তবানরা খুব সহজে চিন্তামুক্ত হতে পারেন, তাদের সামান্য অর্থ ব্যয় হয়। এই যা শরীফার বাবাকে কিছু টাকা দেওয়া হলো, কত আমি জানি না। নিশ্চয়ই সে যত আশা করেছিল তার চেয়েও বেশি, কারণ সেই বেচারা টাকা হাতে নিয়ে আমাদের সবার মঙ্গল কামনা করে দীর্ঘ মোনাজাত শুরু করলেন। মোনাজাতের বিষয়বস্তু হচ্ছে, আমাদের মতো ভালো মানুষ সে তার জীবনে আর দেখেনি। আমাদের কাছে তার মেয়ে খুব সুখে ছিল, কপালে সুখ সইল না। শরীফার স্বামীও বেশ কিছুদিন ঘোরাঘুরি করল। বেচারার দাবি সামান্য, যে সাইকেলটা তার জন্য কেনা হয়েছিল সেই সাইকেল যেন তাকে দিয়ে দেওয়া হয়, সম্ভব হলে ৫,০০০ টাকা। এই টাকাটা তো আইনগতভাবে তারই প্রাপ্য। আন্টি তাকে ভাগিয়ে দিলেন এবং বলে দিলেন কখনো যেন তাকে গেটের ভেতরে ঢুকতে না দেওয়া হয়। সব ঝামেলা মিটে যাওয়ার পর বাবা এক সন্ধ্যায় আমাকে ডাকলেন। বাবার পরিচয় আপনাকে দেওয়া হয়নি, এখন দিচ্ছি। তিনি মোটামুটি কঠিন ধরনের মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি, শান্ত, ধীর এবং স্থির। তিনি খুব রেগে গেলেও সহজ ভঙ্গিতে কথা বলতে পারেন। পেশায় তিনি পাইলট, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। আমার সবসময় মনে হয়েছে পাইলট না হয়ে বাবা যদি ইউনিভার্সিটির অঙ্কের টিচার হতেন তাকে খুব মানাতো। বই পড়া তার প্রধান শখ। বেশিরভাগ সময় আমি তার হাতে বই দেখেছি, হালকা ধরনের বই না, বেশ সিরিয়াস ধরনের বই। বাবা তার স্টাডিতে একা বসেছিলেন, তার সামনের একটা বাটিতে খেজুর গুড় টুকরো করা। শীতকালে খেজুর গুড় তার প্রিয় একটা খাবার। প্রায় দেখেছি গল্পের বই পড়তে পড়তে তিনি খেজুর গুড়ের টুকরা মুখে দিচ্ছেন। আমি ঘরে ঢুকতেই বাবা বললেন, মা বসো। আমি তার সামনে বসলাম। কেমন আছো মা? আমি বললাম, ভালো। শরীফা মেয়েটি এইভাবে মারা গেল, নিশ্চয়ই তোমার মন খুব খারাপ। আমি বললাম, হ্যাঁ, মন খারাপ। বাবা ইতস্তত করে বললেন, তোমাকে কিন্তু কান্নাকাটি করতে দেখিনি। আমার কাছে তোমাকে বেশ স্বাভাবিকই মনে হচ্ছে। আমি বুঝতে পারলাম না বাবা ঠিক কি বলতে চাচ্ছেন। তার কথা বলার মধ্যে জেরা করার ভাবটা প্রবল, যেন আমি কিছু গোপন করার চেষ্টা করছি, বাবা তা বের করে ফেলতে চাচ্ছেন। শরীফা যে সন্ধ্যায় মারা গেল সেই সন্ধ্যায় তুমি কি ছাদে গিয়েছিলে? না। সেদিন ছাদে যাওনি? না। আমি যতদূর জানি ছাদ তোমার খুব প্রিয় জায়গা। বেছে বেছে ওই দিনই ছাদে যাওনি কেন? ওই দিন যেতে ইচ্ছে করেনি। তুমি ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছিলে। দরজা ভেঙে তোমাকে বের করা হয়। তুমি প্রথম যে কথাটা তখন বলো তা হচ্ছে, শরীফা মারা গেছে, তাই না? হ্যাঁ, সে যে মারা গেছে তোমার তো জানার কথা না, কারণ কেউই জানে না। তুমি জানলে কিভাবে? আমি চুপ করে রইলাম। বাবা বাটিটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, নাও গুড় খাও। আমি এক টুকরা গুড় নিয়ে মুখে দিলাম। বাবা শান্ত গলায় বললেন, তুমি রাগ করে কিংবা নিজের অজান্তে ওকে ধাক্কা দিয়ে ফেলে দাওনি তো? না, অনেক সময় খেলতে গিয়েও এরকম হয়। হয়তো হাসতে হাসতে ধাক্কা দিয়েছ, সে টাল সামলাতে না পেরে পড়ে গেছে। তোমার কোনো দোষ ছিল না। না। আচ্ছা ঠিক আছে, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। গান কেমন হচ্ছে? ভালো। এবারের গানের টিচার কেমন? জি ভালো। গান কি তুলছো না, নাকি এখনো সারেগামা করে যাচ্ছ? একটা গান তুলেছি। কি গান? নজরুল গীতি। গানের লাইনগুলি কি? পথ চলতে যদি চকিতে, গাইব? না থাক, আরেকদিন শুনব। আমি কি এখন চলে যাব? আচ্ছা যাও। আমি উঠে চলে এলাম। বাবা ভ্রুকুচকে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তিনি আমাকে বিশ্বাস করেননি, এটা বোঝা যাচ্ছে। তিনি যে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছেন তাও বুঝতে পারছি। খুব অল্প বয়সেই আমি আসলে বেশি বেশি বুঝতে শিখেছিলাম। বেশি বুঝতে পারাটা
এক ধরনের দুর্ভাগ্য। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। বোকা মানুষরা কখনো আত্মহত্যা করে না। বাবা আমার কথা বিশ্বাস না করলেও আন্টি করলেন। মজার ব্যাপার হচ্ছে, নিজে থেকে তাকে আমার কিছু বলতে হলো না, তিনি আপনাতেই সব বুঝতে পারলেন। ঘটনাটা এরকম, রাতে তিনি আমার সঙ্গে ঘুমোতে এসেছেন। শরীফার মৃত্যুর পর তিনি প্রায় রাতেই আমার সঙ্গে ঘুমোতেন। বাতি নিভিয়ে আমাকে জড়িয়ে ধরে মৃদু গলায় গল্প করেন। তাদের গ্রামের বাড়ির গল্প। বাড়ির পেছনে একটা পেয়ারা গাছ ছিল। তিনি পাকা পেয়ারার খোঁজে গাছে উঠছেন। হঠাৎ দেখলেন গাছের ডাল পেঁচিয়ে একটা সাপ। সাপটার গায়ের রং অবিকল পেয়ারা গাছের ডালের মতো। সাপটা তাকে দেখে পালিয়ে গেল না, উল্টো তার দিকে আসতে শুরু করল। এই পর্যায়ে আন্টি গল্প থামিয়ে দিলেন। আমি বললাম, কি হয়েছে? আন্টি বললেন, ফোপাচ্ছে কি? আমি ফোপানির শব্দ শুনছি, তুমি কি শুনছ? শব্দ আমিও শুনছিলাম। ফোপাচ্ছে শরীফা। খাটের নিচে বসে মাঝে মধ্যে সে ফোপানির মতো শব্দ করে। আমি আন্টির প্রশ্নের জবাব দিলাম না, চুপ করে রইলাম। আন্টি বললেন, মনে হচ্ছে খাটের নিচে কেউ বসে আছে, ফোপাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? না, আমি পরিষ্কার শুনছি, পচা গন্ধও পাচ্ছি। তুমি গন্ধ পাচ্ছ না? না। আন্টি উঠে বসলেন, টেবিল ল্যাম্প জ্বালালেন, বিছানা থেকে নেমে তাকালেন খাটের নিচে। আমি তাকিয়ে রইলাম আন্টির মুখের দিকে। আমি দেখলাম ভয়ে এবং আতঙ্কে হঠাৎ আন্টির মুখ ছোট হয়ে গেল। তিনি বিড়বিড় করে কি যেন বললেন। কি বললেন আমি বুঝতে পারলাম না। আন্টি ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলেন। তার ফর্সা গাল হয়েছে টকটকে লাল, কপালে বিন্দু বিন্দু ঘাম। আন্টিকে দেখে মনে হচ্ছিল তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। আন্টি চাপা গলায় বললেন, কে? কে ওখানে? আম্মা, আমি শরীফা। শরীফা? যে আম্মা, আমি এখানেই থাকি। শরীফা? যে আম্মা, আমি হাঁটাচলা করতে পারি না, এখানে থাকি। আমারে বিদায় দিয়েন না আম্মা, আমার যাওনের কোনো জায়গা নেই। আন্টি উঠে দাঁড়ালেন। টলতে টলতে খাটের কাছে এসে খাটে উঠলেন। আমাকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ শুয়ে পড়লেন। আমি বললাম, কি হয়েছে? আন্টি জড়ানো গলায় বললেন, কিছু না, তুমি ঘুমাও। আমি বললাম, খাটের নিচে কিছু দেখেছেন আন্টি? তিনি বললেন, না, তুমি ঘুমাও। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। আন্টি সম্ভবত সারা রাতেই জেগে রইলেন। পরদিন ভোরে জেগে উঠে দেখি আন্টি হাঁটু মুড়ে বসে আছেন। ঘরে তখনও টেবিল ল্যাম্প জ্বলছে। আন্টির চোখ জলজল করছে। এক রাতেই তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়ে গেছে। আন্টি ক্লান্ত গলায় বললেন, ফারজানা, তুমি কি রান্নাঘরে গিয়ে বলে আসবে আমাকে এক কাপ চা দিতে? আমি বললাম, আন্টি, আপনার কি শরীর খারাপ করেছে? তিনি বললেন, না, শরীর ভালো আছে। আন্টি বিছানায় বসে চা খেলেন। তাকে খুব চিন্তিত মনে হলো। আমাকে অবশ্য তিনি কিছুই বললেন না। আমি সহজ স্বাভাবিকভাবেই হাত মুখ ধুয়ে নাস্তা করলাম, স্কুলে চলে গেলাম। আন্টি সারাদিন আমার ঘরেই থাকলেন, ঘর থেকে বেরুলেন না। বাবা সে সময় দেশে ছিলেন না। বছরের একবার পাইলটদের নতুন করে কী সব শিখায়, রিভিউ হয়। বাবা সেই ট্রেনিংয়ের জন্য আমস্টারডামে। বাড়িতে আমি আর আন্টি। আন্টি আমার ঘরেই থাকেন। তিনি রাতে একেবারেই ঘুমান না। আমার কিন্তু ঘুম পায়। আগের অনিদ্রা রোগ তখন সেরে গেছে। বিছানা যাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে বাথরুম পেলে কিংবা পানি পিপাসা পেলে ঘুম ভাঙে। আমি দেখি আন্টি মেঝেতে বসে আছেন। তার বসার ভঙ্গি শরীফার বসার ভঙ্গির মতোই। তিনি মৃদু স্বরে শরীফার সঙ্গে কথা বলেন। শরীফা? জি আম্মা। কি করছো? কিছু করণের নাই আম্মা, বসে আছি। এখান থেকে চলে যাও। কই যামো? যাওনের জায়গা নেই, পথঘাটও চিনি না। চাও কি তুমি? কিছু চাই না। কি চাও? দিনের বেলা তোমাকে দেখি না কেন? দিনে তুমি কোথায় যাও? জানি না আম্মা, কি হইতেছে আমি কিছুই জানি না। দিশ পাই না। তোমার খিদা হয়? যে হয়, জবর ভুক লাগে, কিন্তু আমার খাওন নাই। আমারে কে খাওন দিব? এখন খিদে হয়েছে? যে হয়েছে। বিস্কুট খাবে? বিস্কুট দেব? যে না, আপনাকেও খাওন আমি খাইতে পারি না। তুমি কি খুব কষ্টে আছো? বুঝি না আম্মা।
কিচ্ছু বুঝি না, দিশা পাই না। তুমি যে মারা গেছো তা কি জানো? যে জানি। কেউ কি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? যে কে ফেলেছে? ছোট আফা ফেলছে। ছোট মানুষ বুঝে নাই, ওর উপর রাগ হয়েন না আম্মা। ফারজানা তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে? যে তুমি কি তাকে দেখেছো ধাক্কা দিয়ে ফেলতে? যে না, পিছন থেকে ধাক্কা দিছে, অন্য কেউ হইতে পারে। অতি দ্রুত আন্টির শরীর খুব খারাপ করল। তিনি একেবারেই ঘুমোতে পারেন না, গাদা গাদা ঘুমের ওষুধ খান, তারপরও জেগে থাকেন। সারাক্ষণ নিজের মনে বিড়বিড় করে কথা বলেন, অর্থহীন এলোমেলো সব কথা। হঠাৎ হাসতে শুরু করেন, সেই হাসি কিছুতেই থামে না। আবার যখন কাঁদতে থাকেন, সেই কান্নাও চলতে থাকে। বাবা যখন দেশে ফিরলেন তখন আন্টি পুরোপুরি উন্মাদ, কাউকে চিনতে পারেন না, আমাকেও না। আন্টির চেহারাও খুব খারাপ হয়ে গিয়েছিল, মুখ শুকিয়ে মিশরের মমিদের মতো হয়ে গেছে, দাঁত বের হয়ে গেছে, সারা শরীর থেকে বিকট গন্ধ। বাবা হতভম্ব হয়ে গেলেন। আন্টির চিকিৎসার ব্যবস্থা করা হলো। চিকিৎসায় কোনো লাভ হলো না। ক্রমে ক্রমে তার পাগলামি বাড়তে লাগলো। বাবাকে দেখলে তিনি ক্ষেপে উঠতেন। একদিন সকালে পাউরুটি কাটার ছুরি নিয়ে তিনি বাবার উপর ঝাঁপিয়ে পড়লেন। ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত, ভাগ্যক্রমে ঘটেনি। শুধু বাবার পিঠ কেটে রক্তারক্তি হয়ে গেল। আন্টিকে ঘরে তালাবদ্ধ করে রাখা হলো। আন্টির বাবা এসে তাকে নিয়ে গেলেন। সেখান থেকে তিনি কিছুটা সুস্থ হলেন। তখন তাকে আবার আমাদের এখানে আনা হলো। তিনি আবারও অসুস্থ হয়ে পড়লেন। তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। মাঝে মধ্যে আমি ওনাকে দেখতে যেতাম। তিনি আমাদের সঙ্গে কথা বলতেন না, কঠিন চোখে তাকিয়ে থাকতেন। আন্টিদের বাড়ির কেউই চাইতো না যে আমি যাই। আমি যাও ছেড়ে দিলাম। শরীফার প্রসঙ্গে আসি। শরীফার হাত থেকে আমি খুব সহজে মুক্তি পেয়ে যাই। শরীফাকে আমি এক রাতে বলি, শরীফা, তোমার কি উচিত না তোমার স্বামীর সঙ্গে গিয়ে থাকা? শরীফা বলল, যে উচিত, তুমি তার কাছে চলে যাও। হে কই থাকে আমি জানি না আফা, আমি তাকে এনে দেব। আচ্ছা। আমি শরীফার স্বামীকে খবর পাঠালাম, সেজন্য এসে তার সাইকেলটা নিয়ে যায়। সন্ধ্যার পর যেন সে আসে। সে খুশি মনে সাইকেল নিতে এলো। সাইকেলের সঙ্গে সে অন্য কিছু নিয়ে গেল। মিসির আলী সাহেব, আপনার জন্য বিস্ময়কর খবর হলো, মাসখানেক পরে আমি খবর নিয়ে জানতে পারি শরীফার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। তার আত্মীয় স্বজনরা তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল। ভর্তি করাতে না পেরে শহরেই তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। মিসির আলী সাহেব, এই সম্বোধন বারবার করতে আমার কুৎসিত লাগছে। নামের শেষে সাহেব আবার কি? নামের শেষে সাহেব লাগাতেই মানুষটাকে অনেক দূরের মনে হয়। দূরের মানুষের কাছে কি এত অন্তরঙ্গ চিঠি লেখা যায়? একবার ভেবেছিলাম স্যার লিখি, তারপর মনে হলো স্যার তো সাহেবের মতোই ব্যাপক দূরের ব্যাপার। মিসির আলী চাচা লিখব? না, তাও সম্ভব না। মিসির আলী এমন এক চরিত্র যাকে চাচা বা মামা ডাকা যায় না। গৃহী কোনো সম্বোধন তাকে মানায় না। দেখলেন আপনাকে আমি কত শ্রদ্ধা করি। না দেখেই কোনো মানুষকে এত শ্রদ্ধা করা কি ঠিক? থাকুক তত্ত্ব কথা, নিজের গল্পটা বলে শেষ করি। অনেক দূর তো বলেছি, আপনি কি বুঝতে পারছেন যা বলছি সব সত্য বলছি? অর্থাৎ আমি যা সত্য বলে বিশ্বাস করি তাই বলছি। যতটুকু পড়েছেন সেখান থেকে কি বুঝতে পারছেন যে বাবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো না? বাবা আমাকে পছন্দ করেন না। কেন করেন না আমি জানি না, আমি কখনো জিজ্ঞেস করিনি, কিন্তু বুঝতে পেরেছি। পছন্দ করেন না মানে এই না যে তিনি সারাক্ষণ ধমকাধমকি করেন, এসব কিছুই না। মাঝে মাঝে গল্প করেন, লেজার ডিস্কে ভালো ছবি আনলে হঠাৎ বলেন, মা এসো ছবি দেখি। জন্মদিনে খুব দামি গিফট দেন। যতবারই বাইরে যান আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তারপর আমি বুঝতে পারি বাবা আমাকে তেমন পছন্দ করেন না। মেয়েরা এইসব ব্যাপার খুব সহজে ধরতে পারে, কে তাকে পছন্দ করছে কি করছে না। এই পর্যবেক্ষণ শক্তি মেয়েদের সহজাত। এই বিদ্যা তাকে কখনো শিখতে হয় না, সে জন্মসূত্রে নিয়ে আসে। ওই যে কবিতা, এই বিদ্যা শিখে না নারী, আসে আপনাতে। আন্টি অসুস্থ হয়ে যাবার পর বাবা যেন কেমন কেমন চোখে আমাকে দেখতে লাগলেন, যেন আমি আন্টিকে অসুস্থ করেছি। আমি যেন ভয়ঙ্কর কোনো মেয়ে।
আমার সংস্পর্শে যে আসবে সেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। বাবার দুশ্চিন্তার কারণও আছে। ছোট মা অসুস্থ হওয়ার পর আমার ঘরেই বেশিরভাগ সময় থাকতেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আমার বিছানাতে শুয়ে মারা যান। যে রাতে তিনি মারা যান সে রাতে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করেন। আমি ঘুমিয়ে পড়ার পর তিনি ঘুমের ওষুধ খান, একটা চিঠি লেখেন, তারপর আমার সঙ্গে ঘুমোতে আসেন। আমি ভোরবেলা জেগে উঠে দেখি তিনি কেমন অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছেন। চোখ আধা খোলা, চোখের সাদা অংশ চকচক করছে, মুখ খানিকটা হা করা, হাত পা হিম হয়ে আছে। আমার তখন খুব কম বয়স, তারপরও আমি বুঝলাম তিনি মারা গেছেন। আমি ভয় পেলাম না, চিৎকার দিলাম না। শান্ত ভঙ্গিতে বিছানা থেকে নামলাম। দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল। আমি চেয়ারে দাঁড়িয়ে ছিটকিনি খুলে বাবার ঘরে গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাবাকে বললাম, ছোট মা মারা গেছেন। বাবা তখন কফি খাচ্ছিলেন। তিনি খুব ভোরবেলা ওঠেন, নিজেই কফি বানিয়ে খান। তিনি মনে হলো আমার কথা বুঝতে পারলেন না। কাপ নামিয়ে রেগে বললেন, মা কি বললে? আমি আবারও বললাম, ছোট মা মারা গেছেন। বাবা দ্বিতীয় শব্দ উচ্চারণ করলেন না। আমার ঘরে এসে ঢুকলেন, এক পলক ছোট মাকে দেখলেন, তার কপালে হাত রাখলেন, তারপর রাজ্যের বিষয় নিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। ছোট মার পর শরীফা মারা গেল। সেও থাকতো আমার ঘরে। সেও কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল? আমরা যদি ধরে নেই কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেনি, তাহলে বুঝতে হবে শরীফা নিজেই ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। যে মেয়ে পরদিন স্বামীর কাছে যাবে সেই কাণ্ড কখন করবে? মানসিকভাবে অসুস্থ হলেই করবে। শরীফাও তাহলে অসুস্থ ছিল। আন্টির অসুস্থতা তো চোখের সামনেই ঘটল। আমার ঘরেই তা শুরু। কাজে বাবা যদি ভেবে থাকেন প্রতিটি অসুস্থতার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে বাবাকে খুব একটা দোষ দেওয়া যায় না। এক রাতে খাবার টেবিলে তিনি বললেন, নিশি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বললাম, বলো। বাবা বললেন, খাবার টেবিলে বলতে চাচ্ছি না, খাওয়া শেষ করে আমার ঘরে আসো, দুজনে কথা বলি। আমি বললাম, আচ্ছা। তোমার বয়স এখন কত? আমি বললাম, অক্টোবরে 15 হবে। তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো। তোমার বয়স 15 হতে যাচ্ছে, তা তো বুঝতে পারিনি। আমি হাসলাম। বাবা বললেন, তুমি যে খুব সুন্দর হয়েছ তা কি তুমি জানো? না। কেউ তোমাকে বলেনি? তোমার বন্ধু বান্ধবরা? না, আমার কোনো বন্ধু নেই। কেন নেই? কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হয় না। হয় না কেন? আমি তো জানি না কেন হয় না। মনে হয় আমাকে কেউ পছন্দ করে না। তোমাকে পছন্দ না করার তো কোনো কারণ নেই। তুমি নিজে আমাকে পছন্দ করো না, অন্যের দোষ দিয়ে কি হবে? আমি তোমাকে পছন্দ করি না? না, করো না। তোমার এই ধারণা হলো কেন? আমি চুপ করে রইলাম। বাবাও চুপ করে গেলেন। মনে হচ্ছে তিনি খুব অস্বস্তিতে পড়ে গেছেন। অস্বস্তির সঙ্গে যুক্ত হয়েছে বিস্ময়বোধ। অতি কাছের একজনকে নতুন করে আবিষ্কারের বিস্ময়। রাত 10টার দিকে বাবার ঘরে বসলাম। ইচ্ছে করে খুব সেজেগুজে গেলাম। লাল পাড়ের হালকা সবুজ একটা শাড়ি পরলাম, কপালে টিপ দিলাম। আয়না নিজেকে দেখে নিজে চমকে গেলাম। কি সুন্দর লাগছে! মনে হচ্ছে বিয়ে বাড়ির মেয়ে, কনের ছোট বোন। বাবা আমার সাজগোজ দেখে আরো ভরকে গেলেন। বিব্রত গলায় বললেন, মা বসো, তোমাকে তো চেনাই যাচ্ছে না। আমি বসতে বসতে বললাম, তোমার জরুরি কথা শুনতে এসেছি। বাবা বললেন, এত সেজেছ কেন? এমনি সাজলাম, মাঝে মাঝে আমার সাজতে ইচ্ছে করে। আমি আগে কখনো তোমাকে সাজতে দেখিনি। আমাকে কি সুন্দর লাগছে না বাবা? অবশ্যই সুন্দর লাগছে। কপালের টিপটা কি নিজে এঁকেছ? আমি বললাম, বাবা, তুমি নানান কথা বলে সময় নষ্ট করছো। কি বলবে সরাসরি বলে ফেলো। অস্বস্তি বোধ করার কিছু নেই। অস্বস্তি বোধ করার কথা আসছে কেন? তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি অস্বস্তি বোধ করছো। তুমি বরং এক কাজ করো, 2 প্যাক হুইস্কি খেয়ে নাও। এতে তোমার ইনহেবিশন কাটবে। যা বলতে চাচ্ছ সরাসরি বলে ফেলতে পারবে। হুইস্কি খেলে ইনহেবিশন কাটে, এই তথ্য জানলে কোথা থেকে? গল্পের বই পড়ে। তোমার কাছ থেকে আমার গল্পের বই পড়ার অভ্যাস হয়েছে। আমিও দিনরাত বই পড়ি। এটা একটা ভালো অভ্যাস। বাবা, তোমার কথাটা কি? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ দুম করে বললেন,
তোমার ভেতর কিছু রহস্য আছে। রহস্যটা কি? আমি তোমার কথা বুঝতে পারছি না বাবা। তুমি কোন রহস্যের কথা বলছো? সব মানুষের মধ্যেই তো রহস্য আছে। বাবা বললেন, সব মানুষের মধ্যে রহস্য আছে ঠিকই, তবে সেই সব রহস্য ব্যাখ্যা করা যায়। তোমার রহস্য ব্যাখ্যা করা যাচ্ছে না। আমি সেটাই জানতে চাচ্ছি। আমি এখনো তোমার কথা বুঝতে পারছি না। বাবা উঠে দাঁড়ালেন, আলমারি খুলে হুইস্কির বোতল বের করলেন। মিসির আলি সাহেব, আপনাকে এতক্ষণ একটা কথা বলা হয়নি। লজ্জা লাগছিল বলেই বলতে পারিনি। আমার বাবা প্রচুর মদ্যপান করেন। এটা তার অনেক দিনের অভ্যেস। আমার ধারণা মা যে মোটর অ্যাক্সিডেন্টে মারা যান, তার কারণ মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বাবা অ্যাক্সিডেন্ট করেন। আমি অবশ্য এসব নিয়ে বাবাকে কখনো প্রশ্ন করিনি। আরেকটা কথা আপনাকে বলা হয়নি, ছোট মা বাবার কাছ থেকে মদ্যপানের অভ্যাস করেছিলেন। এই অংশটি এতক্ষণ গোপন রাখার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। বাবা বললেন, নিশি শোনো, নিজের সম্পর্কে তোমার কি ধারণা? তুমি নিজে কি মনে করো? তোমার চরিত্রে কোনো অস্বাভাবিকতা আছে? না। তুমি নিশ্চিত যে তোমার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই? আমি নিশ্চিত। তোমার আশেপাশে যারা থাকে তারা অস্বাভাবিক আচরণ করে কেন? আমি জানি না। তুমিও তো আমার আশেপাশেই থাকো, তুমি তো অস্বাভাবিক আচরণ করো না। তুমি আমার সঙ্গে তর্ক করছো কেন? তর্ক করছি না। তুমি প্রশ্ন করছো, আমি তার জবাব দিচ্ছি। আমি একজন সাইকিয়াট্রিস্টকে নিয়ে তোমার সাথে বসতে চাই। বেশ তো, আগামী সপ্তাহে আমি মেরিল্যান্ডে যাচ্ছি। আমাদের সুপারসোনিকের উপর শর্ট ট্রেনিং হবে। তুমিও চলো। সাইকিয়াট্রিস্ট তোমাকে দেখাবো। আচ্ছা মা, ঠিক করে বলো, তোমার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই? না। তুমি তোমার ছোট মাকে মাঝে মাঝে দেখতে পাও, এটা কি সত্যি? তোমার আন্টি আমাকে বলেছিল। হ্যাঁ সত্যি। তুমি শরীফা মেয়েটিকেও দেখতে পাও। আগে পেতাম, এখন পাই না। তোমার কাছে কি মনে হয় না এই ব্যাপারগুলি অস্বাভাবিক? না, কারণ শরীফাকে নিতু আন্টিও দেখেছেন। হ্যাঁ, সে আমাকে বলেছে। শরীফাকে এখন আর তুমি দেখতে পাও না, তাই না? না, সে তার স্বামীর কাছে চলে গেছে। তবে আমি চাইলে সে আবার চলে আসবে। বুঝিয়ে বলো। আমি স্বপ্নে যা দেখি তাই হয়। স্বপ্নে কি দেখতে চাই এটাও আমি ঠিক করতে পারি। কাজেই আমি যদি ভাবি স্বপ্নে দেখছি শরীফা চলে এসেছে, তাহলে সে চলে আসবে, এবং তখন তুমি চাইলে তুমিও তাকে দেখতে পারবে। এই ব্যাপারটাও তোমার কাছে নর্মাল মনে হয়? অস্বাভাবিক মনে হয় না? না, আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। আমার মনে হয় সব মানুষেরই ইচ্ছাপূরণ ধরনের স্বপ্ন দেখার ক্ষমতা আছে। কি করে সেই স্বপ্নটা দেখতে হয় তা তারা জানে না বলে স্বপ্নটা দেখতে পারে না। নিশি, জি? তুমি এক কাজ করো, শরীফা মেয়েটিকে নিয়ে এসো। আমি তাকে দেখতে চাই। আচ্ছা, কদিন লাগবে তাকে আনতে? বেশি দিন লাগবে না। স্বপ্নটা দেখতে পেলেই সে চলে আসবে। যত তাড়াতাড়ি পারো তাকে নিয়ে এসো, কারণ মেরিল্যান্ড যাবার আগে আমি তাকে দেখে যেতে চাই। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। গান শেখা কেমন হচ্ছে? সেটাও ভালো হচ্ছে। তোমার গানের স্যারের সঙ্গে কদিন আগে কথা হলো। তিনি তোমার গানের গলার খুব প্রশংসা করলেন। তোমার নাকি কিন্নর কণ্ঠ। সব গানের স্যাররাই তাদের ছাত্রছাত্রীদের গানের গলা সম্পর্কে এই জাতীয় কথা বলে। আমার গানের গলা ভালো না। আমি তোমার গান একদিন শুনতে চাই। এখন গাইব? এখন গাইতে হবে না। তোমার জরুরি কথা বলে কি শেষ হয়েছে বাবা? হ্যাঁ। আমি চলে যাব? হ্যাঁ, যাও। শরীফা মেয়েটি এলে আমাকে খবর দিও। আচ্ছা। আমি আমার ঘরে এসে ঘড়ি দেখলাম, 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি রাত 11:30টার সময় আবার বাবার ঘরে গেলাম। তিনি সম্ভবত ক্রমাগতই মদ্যপান করে যাচ্ছেন। তার চোখ খানিকটা লাল, মুখ বিবর্ণ ভাব। এমনিতে তিনি সিগারেট খান না, আজ খুব সিগারেট খাচ্ছেন। ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। বাবা আমাকে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার মা, আমার ঘরে? শরীফাকে দেখতে চেয়েছিলে, শরীফা এসেছে। তুমি না ডাকতেই চলে এসেছে। আমি চুপ করে রইলাম। বাবা বললেন, শরীফা সত্যি এসেছে? হ্যাঁ। কি করছে?
আমার খাটের নিচে বসে আছে। বাবা হাসলেন, অবিশ্বাসী মানুষের হাসি। বাবা বললেন, তুমি কি তার সঙ্গে কথাও বলো? হ্যাঁ, বলি। সে কি আমার সঙ্গে কথা বলবে? জানি না, বলতেও পারে। আমার ধারণা সে আমার সঙ্গে কথা বলবে না। আমি তাকে দেখতেও পাবো না, কারণ শরীফা নামের মেয়েটি খাটের নিচে বসে নেই। তোমার মাথার ভেতর একটা ঘর আছে, যে ঘর অবিকল তোমার ঘরের মতো। সেই ঘরে খাটের নিচে সে বসে আছে, কাজেই তাকে দেখতে পাবারও কোনো কারণ নেই। বুঝতে পারছো? পারছি। কাজে মেয়েটিকে দেখতে যাওয়া অর্থহীন। তুমি যাচ্ছ না? না। আমি ফিরে আসছি। বাবা পেছন থেকে ডাকলেন, নিশি, দাঁড়াও, আমি আসছি। আমি দাঁড়ালাম। বাবার মদ্যপান আজ মনে হয় একটু বেশি হয়েছে। তিনি সহজভাবে হাঁটতেও পারছেন না, সামান্য টলছেন। আমি বললাম, বাবা, তোমার হাত ধরব? তিনি বললেন, না, আই এম জাস্ট ফাইন। বাবা আমার ঘরে ঢুকলেন। ঘরে টেবিল ল্যাম্প জ্বলছে, মোটামুটি আলো আছে। বাবা নিচু হয়ে খাটের নিচে তাকালেন। আমি তাকিয়ে রইলাম বাবার দিকে। অবাক হয়ে লক্ষ্য করলাম বাবার শান্ত ভঙ্গি বদলে ভিন্ন রকম হয়ে যাচ্ছে। তার চোখে ভয়ের ছায়া। সে ছায়া গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। তিনি হতভম্ব চোখে আমার দিকে তাকালেন, তারপর দৃষ্টি ফিরিয়ে নিলেন খাটের নিচে। তার চোখে পলক পড়ছে না। আমি বললাম, বাবা, কিছু দেখতে পাচ্ছ? তিনি হ্যাঁ না কিছুই বললেন না। অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলেন, যেন তার বুকে বাতাস আটকে গেছে। তিনি তা বের করতে পারছেন না। খুব যারা বুড়ো মানুষ তারা এই ধরনের শব্দ করে, তবে নিজেরা সেই শব্দ শুনতে পায় না, অন্যরা শুনতে পায়। আমি বাবাকে হাত টেনে ধরে তুললাম, তাকে ধরে ধরে তার ঘরে নিয়ে গেলাম। তিনি প্রায় অস্পষ্ট স্বরে বললেন, প্রচুর মদ্যপান করেছি, আমার আবার লিমিট 5 প্যাক। সেখানে 8 প্যাক খেয়েছি তো, তাই হ্যালুসিনেশন হচ্ছে। খাটের নিচে কিছুই ছিল না, কিছুই না। অন্ধকার তো, আলো ছায়াতে মানুষের মতো দেখাচ্ছে। টর্চলাইট দিয়ে দেখতে চাও বাবা? তিনি ক্লান্ত গলায় বললেন, না। পরের সপ্তাহে আমি বাবার সঙ্গে মেরিল্যান্ড চলে গেলাম। মিসেস জেন ওয়ারেন নামের এক মহিলা সাইকিয়াট্রিস্ট আমার চিকিৎসা শুরু করলেন। মিসেস জেন ওয়ারেনের বয়স 50-এর কাছাকাছি। আমেরিকান বৃদ্ধা মহিলা, খুব সাজগোজ করেন, ঠোঁটে কড়া করে লিপস্টিক দেন, চুল পার্ম করা, কানে রংচঙা প্লাস্টিকের দুল পরেছেন, হাঁটুর উপর খুব রঙিন ঝলমলে স্কার্ট পরেন। তাদের দেখেই মনে হয় তারা খুব সুখে আছেন। মিসেস ওয়ারেন তার ব্যতিক্রম নন। এত নামকরা মানুষ, কিন্তু কেমন খুকি সেজে ছটফট করছেন, আহ্লাদী ভঙ্গিতে কথা বলছেন। সাইকিয়াট্রিস্টদের অনেক ব্যাপার আমি লক্ষ্য করেছি। তার প্রথম যে কাজটা করেন তা হচ্ছে রোগীর সঙ্গে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে কথা বলেন, যেন রোগী তার অনেক দিনের চেনা, প্রায় বন্ধুস্থানীয়। মিসেস জেন ওয়ারেন এই কাজটা ভালোই করেন। আমাকে দেখে প্রায় চেঁচিয়ে যে কথাটা বললেন তা হলো, ও ডিয়ার, তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? ভাবটা এরকম যেন তিনি আমাকে আগেও দেখেছেন। বিদেশিরা গায়ে হাত দিয়ে কথা বলেন না, ইনি প্রথমবারই গায়ে হাত রাখলেন। তোমার নাম কি নিশি? আমার উচ্চারণ ঠিক হয়েছে? হয়েছে। নিশি অর্থ হলো নাইট। হ্যাঁ, মুনলিট নাইট। জানি না, অফকোর্স মুনলিট নাইট। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার জীবন আলোময়। থ্যাংক ইউ। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এমন রূপবতী কন্যার বয়ফ্রেন্ড থাকবে না? অবশ্যই আছে। তুমি বলতে চাচ্ছ না। এসব চলবে না। তোমার বয়ফ্রেন্ডের নাম বলো, তার ছবিও দেখাও। ভদ্রমহিলা আমাকে বুঝতে চেষ্টা করছেন, আমিও কিন্তু তাকে বুঝতে চেষ্টা করছি। আমি যে তাকে বুঝতে চেষ্টা করছি সেটা মনে হয় তিনি ধরতে পারছেন না। বেশিরভাগ মানুষ নিজেদের অন্যের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করেন। মিসেস জেন ওয়ারেনও তাই করছেন। আমাকে কিশোরী একটা মেয়ে ভেবে কথা বলছেন, মন জয় করার চেষ্টা করছেন। আমি এমন ভাব করছি যেন ভদ্রমহিলার কথায় আমি অভিভূত। আমি তার প্রশ্নের জবাব দিচ্ছি, ঠিক যে জবাবগুলি তিনি শুনতে চাচ্ছেন সেই জবাবগুলি দিচ্ছি। কোনো মানুষ যখন প্রশ্ন করে তখন
সে যে জবাব শুনতে চায় সেই জবাবটা কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে। জেন ওয়ারেন বলছেন, আচ্ছা নিশি, বাবাকে তুমি কি খুব ভালোবাসো? প্রশ্ন করার মধ্যেই কিন্তু সে জবাবটা তিনি শুনতে চাচ্ছেন, সেটা আছে। তিনি শুনতে চাচ্ছেন যে বাবাকে আমি মোটেই ভালোবাসি না। এই জবাব শুনলে হয়তো তার রোগ ডায়াগনোসিসের সুবিধা হয়। কাজেই তার এই প্রশ্নের জবাবে আমি মাথা নিচু করে বসে রইলাম এবং খুব অনিচ্ছায় ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলা দারুণ খুশি হয়ে গেলেন। শোনো নিশি, ইয়াং লেডি, যদিও তুমি অ্যাফার্মেটিভ ভঙ্গিতে মাথা নেড়েছ, তারপরও মনে হয় তুমি সত্যি কথা বলছো না। আমরা বন্ধু, একজন বন্ধু অন্য বন্ধুকে অবশ্যই সত্য কথা বলতে হয়, তাই না? এখন বলো, তুমি কি তোমার বাবাকে খুব ভালোবাসো? আমি হ্যাঁ না কিছুই বললাম না। ভদ্রমহিলা আমার আরো কাছে ঘেঁষে এসে বসলেন। তুমি কি বাবাকে পছন্দ করো না? আমি আবারও চুপ করে রইলাম। ভদ্রমহিলা এবার প্রায় ফিসফিস করে বললেন, তুমি কি তোমার বাবাকে ঘৃণা করো? আচ্ছা ঠিক আছে, মুখে বলতে না চাইলে এখানে দুটো কাগজ আছে, একটাতে লেখা ইয়েস, একটাতে নো। যে কোনো একটা কাগজ তুলে নাও। প্রশ্নটা মন দিয়ে শোনো, তুমি কি তোমার বাবাকে ঘৃণা করো? আমি ইয়েস লেখা কাগজটা তুললাম এবং এমন ভাব করলাম যে লজ্জায় দুঃখে আমায় মরে যেতে ইচ্ছে করছে। আমার চোখে পানি চলে এলো। আমি এমন ভাব করছি যেন চোখের জল সামলাতে আমার খুব কষ্ট হচ্ছে। একসময় হাউমাউ করে কেঁদে ফেললাম। বিদেশিরা চোখের পানি কম দেখে বলে চোখের পানিকে তারা খুব গুরুত্বের সঙ্গে দেখে। বাঙালি মেয়েরা যে অতি সহজে চোখের পানি নিয়ে আসতে পারে এই তথ্য তারা জানে না। তাছাড়া আমি যে কত বড় অভিনেত্রী তাও তিনি জানেন না। তিনি ছুটে গিয়ে টিস্যু পেপার নিয়ে এলেন, নিজেই চোখ মুছিয়ে দিলেন। করুণা বিগলিত গলায় বললেন, শোনো মেয়ে, তোমার লজ্জা বা দুঃখিত হবার কিছু নেই। আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল বলছে 28.60% আমেরিকান পুত্রকন্যারা তাদের বাবাকে ঘৃণা করে। তুমি আমাকে যা বলছো তোমার বাবা তা কোনোদিনও জানবেন না, এই বিষয়ে তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি। এখন একটু শান্ত হও। কফি খাবে? আমি ফোপাতে ফোপাতে বললাম, খাবো। আমরা কফি খেলাম। ভদ্রমহিলা আনন্দিত গলায় বললেন, আমার ধারণা তোমার সমস্যা আমি ধরতে পেরেছি। সেই সমস্যার সমাধান করা এখন আর কঠিন হবে না। অবশ্য তুমি যদি আমাকে সাহায্য করো। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, ভেরি গুড। আমরা দুজনে মিলে তোমার সমস্যার সমাধান করব, কেমন? আচ্ছা, তোমার বাবাকে তুমি কেন ঘৃণা করো? বাবা মদ খায়। শুধু মদ্যপান করে বলেই ঘৃণা করো? মাতাল হয়ে তিনি একদিন গাড়ি চালাচ্ছিলেন, তখন অ্যাক্সিডেন্ট হয়। সে অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। তোমার বাবা আমাকে তোমার মার মৃত্যুর কথা বলেছেন, কিন্তু কিভাবে মারা গেছেন তা বলেননি। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। জেন ওয়ারেন সিগারেট ধরালেন। তিনি বেশ কায়দা করে সিগারেট টানছেন। নিশি, সিগারেটের ধোঁয়ায় তোমার অসুবিধা হচ্ছে না তো? জি না। আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, পারছি না। যে কোনো ভালো অভ্যেস সামান্য চেষ্টাতেই ছেড়ে দেওয়া যায়, খারাপ অভ্যেস হাজার চেষ্টাতেও ছাড়া যায় না, ঠিক না? ঠিক। এখন বলো, তুমি নাকি তোমার মাকেও দেখতে পাও, এটা কি সত্যি? না, সত্যি না। তাহলে বলো, এই মিথ্যা কথাটা কেন বলতে? বাবাকে ভয় দেখাবার জন্য বলতাম। বাবাকে ভয় দেখানোর জন্য তুমি তাহলে বানিয়ে বানিয়ে কথা বলছো? জি। যা বলছো তোমার বাবা কি তাই বিশ্বাস করছেন? জি। আচ্ছা, আজকের মতো তোমার সঙ্গে আমার কথা শেষ। কাল আবারও আমরা বসবো, কেমন? জি আচ্ছা। মেরিল্যান্ডে দেখার মতো সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি কি দেখেছো? জি না। কাল আমি তোমাকে লিস্ট করে দেব, দেশে যাবার আগে তুমি দেখে যাবে। তুমি কি জানো যে তুমি খুব ভালো মেয়ে? জানি। ভদ্রমহিলা আমার সঙ্গে আরো 3 দিন সিটিং দিলেন। আমি তাকে পুরোপুরি বিভ্রান্ত করলাম। তাকে যা বিশ্বাস করাতে চাইলাম তিনি তাই বিশ্বাস করলেন এবং খুব আনন্দিত হলেন এই ভেবে যে তিনি বিদেশি এক কিশোরী মেয়ের জীবনের সমস্ত জটিলতা দূর করে ফেলেছেন। তার অন্ধকার ঘরে 1000 ওয়াটের বাতি জ্বেলে দিয়েছেন। আমার সম্পর্কে তিনি যা বলেছেন তা হচ্ছে, 1, আমি খুব ভালো একটা মেয়ে,
সরল, বুদ্ধি কম, জগতের জটিলতা কিছু জানি না। খুব ভুল ধারণা। আমি 2, আমি নিঃসঙ্গ একটা মেয়ে। আমার সবচেয়ে বড় শত্রু আমার নিঃসঙ্গতা। ভুল ধারণা, আমি নিঃসঙ্গ নই। আমি কখনো একা থাকি না। নিজের বন্ধুবান্ধব নিজে কল্পনা করে নিই। কল্পনা শক্তি সম্পন্ন মানুষ কখনো নিঃসঙ্গ হতে পারে না। 3, আমি খুব ভীতু ধরনের মেয়ে। আবারও ভুল। আমার মধ্যে যাই থাকুক, ভয় নেই। যখন আমার 7-8 বছর বয়স, তখন রাতে ঘুম না এলে আমি একা একা ছাদে চলে যেতাম। 4 নম্বর, বাবাকে আমি অসম্ভব ঘৃণা করি। খুব ভুল কথা। বাবা চমৎকার মানুষ। আমার ক্ষুদ্র জীবনে যে কজন ভালো মানুষ দেখেছি, তিনি এদের একজন। আমি ভদ্রমহিলার মাথায় এসব ভুল ঢুকিয়ে দিয়েছি। তিনি খুশি মনে ভুলগুলি গ্রহণও করেছেন। মানুষ কত সহজেই ভুলকে সত্যি ভেবে গ্রহণ করে। আমেরিকান মহিলা মনস্তত্ত্ববিদ বাবাকে কি বলেছিলেন আমি জানি না। বাবাকে আমি জিজ্ঞেস করিনি, তবে অনুমান করতে পারি যে তিনি বাবাকে কিছু উপদেশ দিয়েছিলেন। বাবা দেশে ফিরেই সেই উপদেশ মতো চলতে শুরু করলেন। প্রথমেই আমার শোবার ঘর বদলে দিলেন। তিনি হয়তো ভেবেছিলেন শোবার ঘর বদলানোর ব্যাপারে আমি খুব আপত্তি করব। নানান ভণিতা করে তিনি বললেন, মা, তোমার এই ঘরটা খুব ছোট, তুমি বড় হয়েছ, তোমার আরো বড় ঘর দরকার। তাছাড়া আমি ভাবছি তোমাকে একটা কম্পিউটার কিনে দেব। কম্পিউটার টেবিল সেট করার জন্য জায়গা লাগবে। আমি তাকে কথা শেষ করতে দিলাম না। তার আগেই বললাম, বাবা, আমাকে তুমি একটা বড় ঘর দাও। এই ঘরটা আসলেই ছোট। তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, নতুন ঘরে যখন যাচ্ছ তখন এক কাজ করা যাক, নতুন ঘরের জন্য আলাদা করে ফার্নিচার কেনা যাক। আমি বললাম, আচ্ছা। বাবা বললেন, আমার পাশের ঘরটা তুমি নিয়ে নাও। বাবা মেয়ে পাশাপাশি থাকবো। কি বলো, ভালো হবে না? খুব ভালো হবে বাবা। আমার ঘর বদল হলো, নতুন ফার্নিচার এলো। যা ভেবেছিলাম তাই হলো। পুরনো খাট বদলে কেনা হলো আধুনিক বক্স খাট, যার নিচে বসার কোনো উপায় নেই। সাইকিয়াট্রিস্ট নিশ্চয়ই বাবাকে এই বুদ্ধি দিয়ে দিয়েছিলেন। একদিন কলেজ থেকে ফিরে দেখি আমার আগের শোবার ঘরে কোনো ফার্নিচার নেই। সব ফার্নিচার কোথায় যেন পাচার হয়ে গেছে। বাবার পাশের ঘরটা সুন্দর করে সাজানো, নতুন ফার্নিচার, একটা টেবিলে ঝকঝকে কম্পিউটার। কম্পিউটার কিনে দেবার কথাও হয়তো সাইকিয়াট্রিস্ট বাবাকে বলে দিয়েছিলেন। কম্পিউটারে নানান ধরনের খেলা নিয়ে আমি ব্যস্ত থাকব। খাটের নিচে কে বসে আছে তা নিয়ে মাথা ঘামাবো না। নতুন ঘরে থাকতে এলাম। বাবা আবার ঘরের দরজা লাল ফিতা দিয়ে রেখেছেন। ফিতা কেটে ঢুকতে হবে। গৃহপ্রবেশের মতো ঘর প্রবেশ অনুষ্ঠান। বাবা বললেন, এসএসসিতে তুমি খুব ভালো রেজাল্ট করেছো বলে এই কম্পিউটার। আমি বললাম, থ্যাংক ইউ। নতুন যুগের কম্পিউটার, খুব পাওয়ারফুল, 2 গিগাবাইট মেমোরি। এই কম্পিউটার দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। অনেক কিছু মানে কি? কম্পিউটার গ্রাফিক্স করা যাবে, অ্যানিমেশন করা যাবে, ইচ্ছে করলে ডিজনির মতো লিটল মারমেড জাতীয় কার্টুন ছবি বানিয়ে ফেলতে পারো। তোমার যা বুদ্ধি, ভালো কম্পিউটার পেলে তুমি অনেক কিছু করতে পারবে। আমার যে খুব বুদ্ধি তা তুমি বুঝলে কি করে? তোমার রেজাল্ট দেখে বুঝেছি। আমি তো কল্পনাও করিনি তুমি এত ভালো রেজাল্ট করবে। মিসির আলি সাহেব, প্রচণ্ড মানসিক যন্ত্রণা নিয়েও আমি খুব ভালো রেজাল্ট করি। কেমন ভালো জানেন? সব পত্রিকায় আমার ছবি ছাপা হয়। আমার প্রিয় লেখককে, প্রিয় গায়ককে, প্রিয় খেলোয়াড়কে এসবও ছাপা হয়। ওই প্রসঙ্গ থাক, কম্পিউটার প্রসঙ্গে চলে আসি। বাবা শুধু যে আমাকে কম্পিউটার কিনে দিয়েছিলেন তাই না, আমাকে সব কিছু শেখানোর জন্যই একজন ইনস্ট্রাক্টর রেখে দিলেন। ইনস্ট্রাক্টরের নাম হাসিবুর রহমান। লোকটা লম্বা এবং রোগা, ইটে চাপা পড়ে থাকা ঘাসের মতো চেহারা। বয়স এই ধরুন 26 কি 25। দেখতে ভালো, মেয়েদের মতো টানা টানা চোখ। একটা ভুল কথা বলে ফেললাম, সব মেয়ের তো আর টানা টানা চোখ থাকে না। কম্পিউটারের সব বিষয়ে হাসিবুর রহমানের জ্ঞান অসাধারণ, কিন্তু লোকটি হতদরিদ্র।
তার থাকার জায়গা পর্যন্ত নেই। রাতে সে ঘুমায় একটা কম্পিউটারের দোকানে। তাকে অতি সামান্য কিছু টাকা সেই দোকান থেকে দেওয়া হয়। এতে তার দুবেলা খাওয়াও বোধহয় হয় না, তবে এতেই সে খুশি। এত অল্পতে কাউকে খুশি হতে আমি দেখিনি। বাবা আমাদের বাড়িতে তাকে থাকতে দিলেন। আমাদের গ্যারেজে 3টা কামরা আছে, একটা দারোয়ানের, একটা ড্রাইভারের। একটা কামরা খালি। সেই খালি কামরাটায় তাকে থাকতে দেওয়া হলো। সে মহা খুশি। সারাদিন ঘষা মাজা করে ঘর সাজালো। আমার কাছে এসে ক্যালেন্ডার চাইল, দেয়ালে সাজাবে। তার পড়াশোনা সামান্য, এসএসসি 2nd ডিভিশন। টাকা পয়সার অভাবে এসএসসির বেশি সে পড়তে পারেনি। কম্পিউটারের দোকানে কাজ করছে। নিজের আগ্রহে কম্পিউটার শিখেছে। ভদ্রলোককে আমার কয়েকটি কারণে পছন্দ হলো। প্রথম কারণ, তিনি আমাকে অত্যন্ত সম্মান করেন। আমাকে দেখা মাত্র লাফ দিয়ে উঠে দাঁড়ান। দ্বিতীয় কারণ, আমার প্রতিটি কথা তিনি বিশ্বাস করেন। যেহেতু তিনি আমাকে কম্পিউটার শেখাতে এসেছেন, প্রথম দিনই আমি তাকে স্যার ডাকলাম। তিনি খুবই লজ্জা পেয়ে বললেন, ম্যাডাম, আপনি আমাকে স্যার ডাকবেন না, আমার খুবই লজ্জা লাগছে। আপনাকে তাহলে কি ডাকবো? নাম ধরে ডাকবেন। আমার নাম হাসিব। আপনাকে হাসিব ডাকবো? জি। আচ্ছা বেশ, তাই ডাকবো। আমি সহজভাবেই তাকে হাসিব ডাকা শুরু করলাম। ভদ্রলোক আমার কম্পিউটার টিচার হলেও তার সঙ্গে আমার কথাবার্তার ধরন ছিল মুনিব কন্যা এবং কর্মচারীর মতো। আমার তাতে কোনো অসুবিধা হচ্ছিল না, ওনারও হচ্ছিল না। স্যার ডাকলে হয়তো অনেক বেশি অসুবিধা হতো। কম্পিউটারের নানান বিষয়ে আমি খুব আগ্রহ নিয়ে শিখতে লাগলাম। উনিও খুব আগ্রহ নিয়ে শেখাতে লাগলেন। বুদ্ধিমতী আগ্রহী ছাত্রীকে শেখানোর মধ্যেও আনন্দ আছে। সে আনন্দ তার চোখে মুখে ফুটে উঠত। রাত জেগে জেগে তার সঙ্গে আমি 3D স্টুডিও এবং মাইক্রোমিডিয়া ডিরেক্টর এই 2টি প্রোগ্রাম শিখেছি। একটা সফটওয়্যার তৈরি করেছি, যে সফটওয়্যারে কম্পিউটারের পর্দায় শরীফা এসে উপস্থিত হবে। তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের জবাব দেবে। সহজ প্রশ্ন, কিন্তু অদ্ভুত জবাব। যেমন, আপনার নাম? আমার কোনো নাম নেই, আমি হচ্ছি ছায়াময়ী। ছায়াদের কি নাম থাকে? আপনার পরিচয় কি? আমার কোনো পরিচয় নেই। পরিচয় মানেই তো ব্যাখ্যা এবং বর্ণনা। আমাকে ব্যাখ্যা এবং বর্ণনায় ধরা যাবে না। পর্দায় প্রশ্নের উত্তরগুলি লেখা হবে না। পর্দায় ভাসবে শরীফার বিচিত্র সব ছবি এবং উত্তরগুলি ধাতব কণ্ঠে শোনা যাবে। হাসিব একদিন জিজ্ঞেস করলেন, খুব ভয়ে ভয়ে আর কি। আমাকে যে কোনো প্রশ্নই সে খুব ভয় করে করেন। ভাবটা এরকম যেন প্রশ্ন শুনলে আমি রেগে যাব। শরীফা কি? আমি বললাম, শরীফা একটা মৃতা মেয়ে। ও আচ্ছা, আপনি কি ভূত বিশ্বাস করেন? জি করি, করব না কেন? ভূত দেখেছেন কখনো? জি না। আপনি যদি শরীফাকে দেখতে চান, আমি তাকে দেখাতে পারি। ওর সঙ্গে আমার ভালো পরিচয় আছে, আমি বললেই সে আসবে। জি না, দেখতে চাই না, আমি খুব ভীতু। আমি ডাকলেই শরীফা চলে আসবে, আপনি এটা বিশ্বাস করলেন? বিশ্বাস করব না কেন? আপনি তো শুধু শুধু মিথ্যা বলবেন না। আপনি সেই ধরনের মেয়েও না। আমি কোন ধরনের মেয়ে? খুব ভালো মেয়ে। আপনি কম্পিউটারের মতো আধুনিক জিনিস নিয়ে নাড়াচাড়া করেন, আবার ভূতও বিশ্বাস করেন। জি, ভূত বিশ্বাস করি, জিনও বিশ্বাস করি। কুরআন শরীফে জিনের কথা আছে। একটা সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে জিন। তাই বুঝি? জি। আপনি আমাকে একটা ভূতের গল্প বলুন তো। ম্যাডাম, আমি ভূতের গল্প জানি না। কিছু না কিছু নিশ্চয়ই জানেন, মনে করে দেখুন। ছোটবেলায় ভয় পেয়েছিলেন এমন কিছু? খুব ছোটবেলায় একবার শ্মশান কোকিলের ডাক শুনেছিলাম। কিসের ডাক শুনেছিলেন? শ্মশান কোকিল, ভয়ঙ্কর ডাক। কেউ যদি শ্মশান কোকিলের ডাক শুনে, তার নিকট আত্মীয় মারা যায়। আপনার কি কেউ মারা গিয়েছিল? আমার বাবা মারা গিয়েছিলেন। মৃত্যুর পর তাকে কখনো দেখেছেন? প্রায় স্বপ্নে দেখি। স্বপ্নের কথা বলছি না, জাগ্রত অবস্থায় তাকে কখনো দেখেছেন? জি না। শ্মশান কোকিল পাখিটা দেখতে কেমন? দেখতে কেমন জানি না। শ্মশানের আশেপাশে থাকে, কেউ দেখে না।
আপনার গ্রামে শ্মশান আছে? জি আছে। মহাশ্মশান, খুব বড়। আমার শ্মশান দেখতে ইচ্ছে করছে, আপনি কি আমাকে আপনাদের গ্রামে নিয়ে যাবেন? উনি হতভম্ব গলায় বললেন, থাকবেন কোথায়? কেন, আপনাদের গ্রামের বাড়িতে? অসম্ভব কথা বলছেন ম্যাডাম, আমরা খুবই গরিব, খড়ের চালাঘর, মাটির দেয়াল। হাসিব খুবই নার্ভাস হয়ে গেল। তার ভাবটা এরকম যেন এখনই তাকে নিয়ে আমি তাদের গ্রামের বাড়িতে রওনা হচ্ছি। মানুষের সারল্য যে কোন পর্যায়ে যেতে পারে তা তাকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। তবে হাসিব বোকা ছিলেন না। আমাদের ধারণা সরল মানুষ মানেই বোকা মানুষ, এ ধারণা সত্যি নয়। মিসির আলি সাহেব, আপনার কি ধারণা আমি মানুষের প্রেমে পড়েছি? আমার মনে হয় না মানুষটাকে আমি করুণা করতাম। প্রেম এবং করুণা এক বিষয় নয়। প্রেম সর্বগ্রাসী ব্যাপার। প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি। আগুন যেমন সব পুড়িয়ে দেয়, প্রেমও সব ছারখার করে দেয়। হাসিব নামের মানুষটির প্রতি প্রবল করুণা ছাড়া আমি কিছুই বোধ করিনি। তার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগতো, এই পর্যন্তই। আমি নিঃসঙ্গ একটা মেয়ে, কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হওয়াটা আপনি নিশ্চয়ই অস্বাভাবিক বলবেন না। ছোটবেলা থেকেই আমার অনেক খেলনা ছিল, খেলনা নিয়ে খেলতে ভালো লাগতো। হাসিবের সঙ্গে আমার ব্যাপারটাও সেরকম। সে ছিল আমার কাছে মজার একটা খেলনার মতো। তাকে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলে ভয় দেখাতাম। শরীফার গল্প, আমার ছোট মার গল্প। মানুষটা ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত। দেখে আমার এমন মজা লাগতো। আমি তখন একটা অন্যায় করলাম, খুব বড় ধরনের অন্যায়। একটা নির্দোষ খেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার অন্যায়। আমি তাকে ভয় দেখালাম। কিভাবে ভয় দেখালাম জানেন? শরীফা সেজে ভয় দেখালাম। তিনি সে রাতে আমাকে কম্পিউটার শেখানো শেষ করে তার ঘরে ঘুমোতে যাবেন। আমি বললাম, আপনি কি ভাত খেয়েছেন? তিনি বললেন, জি না, ভাত রাঁধবো তারপর খাবো। আমি বললাম, এত রাতে ভাত রেঁধে খেতে হবে না, আমি বুয়াকে বলে দিচ্ছি, আপনাকে খাইয়ে দেবে। একেবারে খাওয়া দাওয়া করে তারপর ঘুমোতে যান। তিনি সুবোধ বালকের মতো মাথা নাড়লেন। হাসিব যখন ভাত খাচ্ছিলেন তখন আমি গ্যারেজে তার ঘরে উপস্থিত হলাম। কেউ আমাকে দেখল না। দারোয়ান দুজনই ছিল গেটে, ড্রাইভার বাইরে। আমি কয়েক সেকেন্ড ভাবলাম, তারপর হুট করে তার ঘরে ঢুকে গেলাম। ঠিক করে রাখলাম অনেক রাত পর্যন্ত খাটের নিচে বসে থাকব। তিনি খাওয়া শেষ করে ঘরে ঢুকবেন, দরজা বন্ধ করবেন, তারপর ঘুমিয়ে পড়বেন। তখন হাসির শব্দ করে তার ঘুম ভাঙাবো। ঘুম ভাঙতে তিনি শব্দ শুনে খাটের নিচে তাকাবেন। আধো আলো আধো অন্ধকারে এলোমেলো চুলে শরীফা বসে আছে, সম্পূর্ণ নগ্ন এবং ভয়ঙ্কর তরুণী। তার কাছে কি ভয়ঙ্করই না লাগবে, ভাবতেও আনন্দ। কে বলছেন? আমার নাম মিসির আলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কথা বলছো? নিশি? জি। তুমি ভালো আছো? জি। আরও আগেই টেলিফোন করতাম। আমার নিজের টেলিফোন নেই। আমি সাধারণত একটা পরিচিত দোকান থেকে টেলিফোন করি। সেই দোকান গত এক সপ্তাহ ধরে বন্ধ। বন্ধ কেন জানি না, কেন খোঁজ নেইনি। একটা দোকান এক সপ্তাহ হলো বন্ধ, আর আপনি হলেন বিখ্যাত মিসির আলি। আপনি খোঁজ নেবেন না? খোঁজ নেওয়াটা তেমন জরুরি মনে করিনি। আমার তো ধারণা ব্যাপারটা খুবই জরুরি। বড় ধরনের কোনো কারণ ছাড়া কেউ এক সপ্তাহ ধরে দোকান বন্ধ রাখে না। আজকে আপনি সেই দোকান থেকে টেলিফোন করেছেন? হ্যাঁ। ওরা দোকান বন্ধ রেখেছিল কেন? দোকানের মালিকের মেয়ের বিয়ে ছিল। তিনি দোকানের সব কর্মচারীকে নিয়ে দেশের বাড়িতে গিয়েছিলেন। ও আচ্ছা। মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দেয়নি? না, আমার সঙ্গে তেমন পরিচয় নেই। কম পরিচয় থাকলেও তো আপনাকে দাওয়াত দেওয়ার কথা। আপনি এক বিখ্যাত ব্যক্তি। বিখ্যাত মানুষরা খুব দাওয়াত পায়। সবাই চায় তাদের অনুষ্ঠানে বিখ্যাতরা আসুক। তুমি যত বিখ্যাত আমাকে ভাবছ, আমি তত বিখ্যাত নই। আপনি কি আমার লেখাটা পড়েছেন? হ্যাঁ। পুরোটা পড়েছেন? না, পুরোটা পড়িনি। কতদূর পড়েছেন? তুমি হাসিব সাহেবকে ভয় দেখানোর জন্য খাটের নিচে বসে রইলে, এই পর্যন্ত। বাকিটা পড়েননি কেন?
আমার যতটুকু পড়ার পড়ে নিয়েছি, বাকিটা পড়ার দরকার বোধ করছি না। আমার মনে হচ্ছে সবটা পড়ে ফেললে কনফিউজড হয়ে যাব। আমি কনফিউজড হতে চাচ্ছি না। তোমার লেখার প্রধান লক্ষ্য মানুষকে কনফিউজড করা, বিভ্রান্ত করা। আপনি একটু ভুল করছেন। এই লেখাগুলি আমি আপনার জন্য লিখেছি, মানুষকে বিভ্রান্ত করার জন্য লিখিনি। তা ঠিক, হ্যাঁ, আমাকে বিভ্রান্ত করা তোমার প্রধান লক্ষ্য ছিল। আমার ধারণা ছিল আপনি পুরো লেখাটা পড়বেন, তারপর টেলিফোন করবেন। তোমার সব ধারণা যে সত্যি হবে তা মনে করা কি ঠিক? সাধারণত আমার সব ধারণাই সত্যি হয়। শোনো নিশি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কথা তো বলছেন, এভাবে না, মুখোমুখি বসে কথা বলতে চাই। তোমার পাণ্ডুলিপিও নিশ্চয়ই তুমি ফেরত চাও, চাও না? চাই। আমার কাছে তোমার কিছু জিনিসপত্র আছে, হ্যান্ডব্যাগ, সুটকেস, বেশ কিছু টাকা। ওগুলি আমি নেব না। টাকা নেবে না? টাকাটা আপনি রেখে দিন। আপনি রহস্য সমাধানের জন্যে অনেক কর্মকাণ্ড করেন, আপনার টাকার দরকার হয়। যেমন ধরুন, আমার ছোট মার মৃত্যু কিভাবে হয়েছিল, কেস কি দেওয়া হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি ছিল তা জানার জন্যে আপনি টাকা খরচ করেননি? করেছি, অতি সামান্য করেছি। আচ্ছা, একটা কথা, আমাদের বাড়ির ঠিকানা কি আপনি আমার লেখা পড়ে জেনেছেন, না আগেই জেনেছেন? আগেই জেনেছি, থানা থেকে জেনেছি। আপনি পুরনো পত্রিকা ঘাটেননি? ঘেটেছি। আমি নিজে ঘাটিনি, একজনকে ঠিক করেছিলাম, সে ঘেটেছে। তবে সেখান থেকে বাড়ির ঠিকানা পাইনি। আপনি যেসব কর্মকাণ্ড করবেন তা কিন্তু আমি জানতাম। তুমি বুদ্ধিমতী মেয়ে। আপনি কি আন্টির সঙ্গে কথা বলেছেন, নিতু আন্টি? তিনি তো এখন মোটামুটি সুস্থ। ওনার সঙ্গে দেখা করতে গিয়েছি, উনি দেখা করেননি। শোনো নিশি, আমি কি এখন আসব? না, আজ না। আজ না কেন? বাবা বাড়িতে আছেন, এই জন্য আজ না। যদিও বাবা আপনাকে খুব শ্রদ্ধা করেন। বাবার ধারণা আপনি সাধারণ মানুষ নন, আপনি মহাপুরুষ পর্যায়ের মানুষ। আপনার উপর লেখা বইগুলি বাবাই আমাকে প্রথম পড়তে দেন। তোমার বাবার সঙ্গে তাহলে তো দেখা করাটা খুবই জরুরি। জরুরি কেন? তোমার বাবা যাতে বুঝতে পারেন যে আমি মহাপুরুষ পর্যায়ের কেউ নই, আমি খুবই সাধারণ একজন মানুষ। আপনি আমার সমস্যার সমাধান করেছেন? হ্যাঁ। অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে আপনি কথা বলছেন। এত আত্মবিশ্বাস থাকা কি ঠিক? না, ঠিক না। তবে তোমার ক্ষেত্রে আমি ভুল করিনি। একটা জিনিস শুধু জানতে চাচ্ছি, আমি যে খাটের নিচে শরীফাকে দেখতে পাই এবং এখনও দেখতে পাই, তাকে আপনি বিশ্বাস করেন? করি। আপনি কি শরীফাকে দেখতে চান? না, চাই না। অস্বাভাবিক কিছু আমার দেখতে ভালো লাগে না। আমি স্বাভাবিক মানুষ। আমি আমার চারপাশে স্বাভাবিক কর্মকাণ্ডকেই দেখতে আগ্রহী। পৃথিবীতে সবসময় কি স্বাভাবিক কর্মকাণ্ড ঘটে? না, ঘটে না। আচ্ছা, আপনি আসুন। কখন আসব? আজই আসুন। রাতে আমার সঙ্গে খাবেন। আমি নিজে আপনার জন্য রান্না করব। তুমি রাঁধতে জানো? সহজ রান্নাগুলি জানি, যেমন ডিম ভাজতে পারি, ডাল চচ্চড়ি পারি। ভাত রাঁধতে অবশ্য পারি না। হয় ভাত নরম যাও যাও হয়ে যায়, আর নয়তো চালের মতো শক্ত থাকে। আমি আপনাকে গরম গরম ডিম ভেজে দেব। ডিম ভাজা কি আপনার পছন্দের খাবার? আপনি কি আইসক্রিম পছন্দ করেন? হ্যাঁ, করি। আমিও খুব আইসক্রিম পছন্দ করি। বাবা পরশু হংকং থেকে 2 লিটারের একটা আইসক্রিম এনেছেন। বিমানের ক্যাপ্টেন হবার অনেক সুবিধা। প্লেনের ফ্রিজে করে নিয়ে এসেছেন। এত ভালো আইসক্রিম আমি অনেক দিন খাইনি। কালো রঙের আইসক্রিম। আপনাকেও খাওয়াবো। আচ্ছা, আমি কি টেলিফোন রাখবো? জি না, আরেকটু ধরে রাখুন। আচ্ছা শুনুন, এই দীর্ঘ সময় যে টেলিফোন করেছেন, দোকানের মালিক বিরক্ত হয়নি? না, হয়নি। দোকানের মালিক আমাকে খুব পছন্দ করেন। খুব যদি পছন্দ করেনি, তাহলে আপনাকে দাওয়াত দেননি কেন? আসলে আমার খুব রাগ লাগছে। আচ্ছা, ভদ্রলোকের যে মেয়েটি বিয়ে হয়েছে তার নাম কি? নাম তো জানি না। নাম জিজ্ঞেস করে দেখুন তো। আমার ধারণা মেয়েটির নাম লায়লা। তুমি জানো কি করে? আমি জানি না, আমি অনুমান করেছি। আমার অনুমান শক্তি ভালো। আপনি জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা, জিজ্ঞেস করব।
তোমার সঙ্গে কথা শেষ হওয়ার পর জিজ্ঞেস করব। জিজ্ঞেস করতে আবার ভুলে যাবেন না যেন। না, ভুলব না। এখন টেলিফোন রাখি। 1 মিনিট ধরে রাখুন, কোনো কথা বলতে হবে না, শুধু ধরে রাখুন। 1 মিনিট পার হওয়ার পর রিসিভার রেখে দেবেন। আচ্ছা, 1 মিনিট শুধু শুধু টেলিফোন ধরে রাখতে বলছি কেন জানেন? না, আচ্ছা থাক, জানতে হবে না। মিসির আলি ঘড়ি ধরে 1 মিনিট টেলিফোনের রিসিভার কানে রাখলেন। তারপর রিসিভার নামালেন। মিতা স্টোরের মালিক ইদ্রিস উদ্দিন হাসি মুখে বললেন, টেলিফোন শেষ হয়েছে? জি। আপনার জন্য চা বানাতে বলছি, চা খেয়ে যান। চায়ে চিনি খান তো? জি খাই। মিসির আলি বললেন, আপনার যে মেয়েটির বিয়ে হলো তার নাম কি? তার নাম আফরোজা বানু, আমরা লায়লা বলে ডাকি। মেয়ের বিয়েতে আপনাকে বলার খুব শখ ছিল। আপনার ঠিকানা জানি না, কার্ড দিতে পারিনি। আপনাকে একদিন বাসায় নিয়ে যাব, মেয়ে এবং মেয়ে জামার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনাদের দোয়ায় ছেলে ভালো পেয়েছি, অতি ভদ্র, কাস্টমসে আছে। যাব একদিন আপনাদের বাসায়, আপনার মেয়ে এবং মেয়ে জামাইকে দেখে আসব। বাড়ির সামনে লোহার গেট, গেটের পেছনে খাকি পোশাক পরা দারোয়ান। কিন্তু সব কেমন যেন অন্ধকার। গেটে বাতি জ্বলছে না, পর্চেও জ্বলছে না। দারোয়ানকে দেখে মনে হচ্ছে সে অন্ধকার পাহারা দিচ্ছে। বাড়ির সামনে বাগানের মতো আছে। স্ট্রিট লাইটের আলোয় সেই বাগানকে খুব অগোছালো বাগান বলে মনে হচ্ছে। মনে হচ্ছে এই প্রকাণ্ড বাড়ির জন্যে কোনো মালি নেই। মিসির আলি গাছপালা চেনেন না, বোগেনভিলিয়া চিনতে পারছেন। গাছ ভর্তি ফুল তাও বোঝা যাচ্ছে। অন্ধকারের জন্যে মনে হচ্ছে গাছ ভর্তি কালো ফুল ফুটেছে। মিসির আলি গেটের কাছে এসে দাঁড়ালেন। দারোয়ান টুল ছেড়ে উঠে এলো। মিসির আলি বললেন, আমার নাম মিসির আলি, আমি নিশির সঙ্গে দেখা করতে এসেছি। দারোয়ান কোমর থেকে চাবির গোছা বের করে গেট খুলল। একটা কথাও বলল না। মানুষদের অনেক অদ্ভুত স্বভাবের একটা হচ্ছে অন্ধকারে তারা কম কথা বলে। মানুষ ছাড়া অন্য সব জীবজন্তু অন্ধকারেই সারা শব্দ বেশি করে। নিশি কি আছে? দারোয়ান হ্যাঁসূচক মাথা নাড়ল। তার গলার স্বর কেমন মিসির আলির শোনার আগ্রহ ছিল, কিন্তু সে মনে হয় কথা বলবে না। বেল টেপা হয়েছে, কেউ সদর দরজা খুলছে না। মিসির আলি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে 5টা গোলাপ। ঢাকা শহরে এখন গোলাপ চাষ হচ্ছে, সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায়। 25 টাকায় যে 5টা গোলাপ কিনেছেন, সেই গোলাপগুলির দিকে মুগ্ধ এবং বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। ফুলের দোকানদার গোলাপের কাঁটা ফেলে দিতে চেয়েছিল, তিনি ফেলতে দেননি। কাঁটা হচ্ছে গোলাপের সৌন্দর্যের একটি অংশ। কাঁটা ছাড়ানো গোলাপকে তার কাছে নগ্ন বলে মনে হয়। দারোয়ান আরও একবার বেল টিপে তার টুলে গিয়ে বসল। সে মনে হয় আর বেল টিপবে না, বাকি রাতটা টুলে বসেই পার করে দেবে। ঝিঝি পোকা ডাকছে। ঢাকা শহরে ঝিঝি পোকার ডাক শোনা যায় না। এই পোকাটা কি মনের ভুলে এদিকে চলে এসেছে? ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো, শেয়ালের প্রহরযাপন ধ্বনি কিছুই আর শোনা হবে না, সব চলে যাবে। প্রাণের বিবর্তনের মতো হবে শব্দের বিবর্তন। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, চটি পায়ে কে যেন আসছে। নিশি হতে পারে। বসার ঘরে বাতি জ্বলল। দরজার ফাঁক দিয়ে সে আলো এসে পড়ল মিসির আলির গায়ে। কটা বাচ্চা দেখার জন্য মিসির আলি তার পাঞ্জাবির হাতা গুটালেন। হাতের ঘড়ি নেই, ঘড়ি নষ্ট বলে ফেলে রেখেছেন। নতুন ঘড়ি কেনা হচ্ছে না। তিনি নিদারুণ অর্থ সংকটে আছেন। 5টা গোলাপ কেনার সময়ও বুকের ভেতর খচখচ করছিল। আসুন, ভিতরে আসুন। দরজা ধরে নিশি দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে কালো সিল্কের শাড়ি। সে খুব সেজেছে, কপালে টিপ, চোখে কাজল, গয়নাও পরছে। গলায় সরু চেইনের লকেট। লকেটের মাথায় লাল একটা পাথর। সেই পাথর আধা অন্ধকারেও কেমন ঝলমল করছে। কি পাথর এটা? জিরকন। একমাত্র জিরকনই এরকম কড়া লাল হয়, এমন দ্যুতিময় হয়। নিশি, তোমার জন্য কিছু গোলাপ এনেছি। থ্যাংক ইউ। সাবধানে ধরো, কাটা সরানো হয়নি। নিশি ফুল হাতে নিয়ে হাসল। মিসির আলি মনে মনে বললেন, বাহ, কি সুন্দর মেয়ে।
সৃষ্টিকর্তার রূপের কলস মেয়েটির গায়ে ঢেলে দিয়েছেন। বাবা বাড়িতে নেই, মাত্র 20 মিনিট আগে চলে গেছেন। জরুরি কল পেয়ে তাকে যেতে হয়েছে। পাইলটদের এই সমস্যা, মজা করে ছুটি কাটাচ্ছে, হঠাৎ ইমার্জেন্সি কল। আপনি কি ড্রয়িং রুমে বসবেন নাকি স্টাডিতে বসবেন? এক জায়গায় বসলেই হলো। আসুন স্টাডিতে বসি। আমাদের ড্রয়িং রুমটা এমন যে কেউ বসে স্বস্তি পায় না। আমি কিন্তু আপনার জন্য রান্না করেছি, ভাত, ডাল চচ্চড়ি আর ডিম ভাজা। থ্যাংক ইউ। ডিম ভাজা এখনো হয়নি, ডিম ফেটে রেখেছি। খেতে বসবেন আর আমি ডিম ভেজে দেব। আচ্ছা, আপনার যখন খিদে হবে বলবেন, ভাত দিয়ে দেব। তোমাদের বাড়িতে কি আর লোকজন নেই? এই মুহূর্তে শুধু আমি আর দারোয়ান ভাই আছি। আমাদের একজন কাজের মেয়ে আছে, কিসমতের মা। তার জল বসন্ত হয়েছে, তাকে ছুটি দিয়েছি। সে দেশের বাড়িতে চলে গেছে। সে কবে আসবে কে জানে। মনে হয় আসবে না। আমাদের বাড়িতে যারা কাজ করে তারা ছুটিতে গেলে আর ফিরে আসে না। নিশি মিসির আলীকে স্টাডিতে নিয়ে বসালো। মাঝারি আকৃতির ঘর, হালকা সবুজ কার্পেটে মেঝে মোড়া, দুটো চেয়ার মুখোমুখি বসানো। একটা চেয়ারের পাশে অ্যাস্ট্রে। আপনি যেভাবে বসেন সেভাবে আরাম করে বসুন, পা তুলে বসুন। আজ আপনি আসুন, আমি তা চাচ্ছিলাম না। কেন বলুন তো? বলতে পারছি না। আমি আপনাকে খুব ভালো করে খাওয়াতে চাচ্ছিলাম। কাজের মেয়েটি নেই, ভালো কিছু খাওয়াতে পারবো না। তবে আমি আপনাকে বাইরের খাবার খাওয়াতে চাচ্ছিলাম না। যা পেরেছি রেঁধেছি। আমার জন্য খাবার তেমন জরুরি না। অনেকে খাবার জন্য বেঁচে থাকেন, আমি বাঁচার জন্য খাই। কফি খাবেন? হ্যাঁ, খাবো। বসুন, কফি বানিয়ে আনি। কফি খেতে খেতে গল্প করি। আপনার কি গরম লাগছে? না, গরম লাগলে বলবেন। ঘর বন্ধ তো, হালকা করে ফ্যান ছেড়ে দিই। দাও। আপনি পা উঠিয়ে আরাম করে বসুন। মিসির আলী পা উঠিয়ে বসলেন। মাথার উপর ফ্যান ঘুরছে। একটু শীত শীত লাগছে, তাই ভালো। শীতের রাতে শীত না লাগলে ভালো লাগে না। কফি নিন। মিসির আলী কফি নিলেন। গন্ধ থেকে বলে দেওয়া যায় কফি খুব ভালো হয়েছে। ব্রাজিলের কফি বিনের কফি, আমার বাবার খুব প্রিয়। কফি ভালো হয়েছে। আমাকে কেমন দেখাচ্ছে তা তো বললেন না। তোমাকে অপূর্ব লাগছে। আপনি আসবেন এজন্যই সন্ধ্যা থেকে সাজ করছি। আপনি যখন বেল টিপলেন তখন আমার টিপ দেওয়া শেষ হয়নি, এজন্যই দরজা খুলতে দেরি হলো। কালো রং কি আপনার পছন্দ? হ্যাঁ, পছন্দ, খুব পছন্দ। আমাকে দেখে কি আপনার শীত শীত লাগছে না? কেন বলো তো? শীতকালে সিল্কের শাড়ি পরা কাউকে দেখলে শীত শীত লাগে। যে শাড়ি পরে আছে তার শীতটা যে দেখছে তার গায়ে চলে আসে। তোমার পর্যবেক্ষণ শক্তি ভালো, আপনার চেয়েও কি ভালো? মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যে সবকিছু খুব খুঁটিয়ে দেখি তা কিন্তু না। এই কাজটা লেখকরা করেন, সবকিছু দেখেন ক্যামেরার চোখে। যা দেখছেন তারই ছবি তুলে ফেলছেন। আপনি কিভাবে দেখেন? আমি আর 10টা মানুষ যেভাবে দেখে সেভাবেই দেখি। দেখতে দেখতে কোনো একটা জায়গায় খটকা লাগে, তখন খটকার অংশটা ভালো করে দেখি, বারবার দেখি। বুঝিয়ে বলুন। মনে করো এক টুকরো কাপড় আমাকে দেওয়া হলো। আমি কাপড়টা দেখব, তার ডিজাইন দেখব, রং দেখব, বুনন দেখব। অন্যরা যেভাবে দেখবে সেভাবেই দেখব। দেখতে গিয়ে হঠাৎ যদি চোখে পড়ে একটা সুতা ছেঁড়া, তখন সব নজর পড়বে ওই ছেঁড়া সুতায়। তখন দেখব সুতাটা কোথায় ছিঁড়েছে, কেন ছিঁড়েছে। আমি যে আপনার কাছে আমার পাণ্ডুলিপি দিলাম, সেখানেও কি আপনি ছেঁড়া সুতা পেয়েছেন? হ্যাঁ, বলুন শুনি। নিশি একটু ঝুঁকে এলো, তার মুখ ভর্তি হাসি। মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। মিসির আলী বললেন, তার আগে তুমি বলো, তোমার কি কোনো বোরকা আছে? সৌদি বোরকা, যেখানে শুধু চোখ বের হয়ে থাকে? নিশি শান্ত গলায় বললেন, হ্যাঁ আছে। মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তাহলে বলা যেতে পারে তোমার সমস্যার সমাধান আমি করেছি। বলুন আপনার সমাধান। সমাধান বলা ঠিক হবে না, আমি সমস্যাটা ধরতে পেরেছি। সমাধান তোমার হাতে। আপনি সমস্যাটা কিভাবে ধরলেন বলুন, গোড়া থেকে বলুন। আপনার সমস্যার মূলে পৌঁছানোর প্রক্রিয়াটা আমার জানার খুব আগ্রহ। ধরে নিন আমি আপনার একজন ছাত্রী, আপনি আমাকে বোঝাচ্ছেন, আমি আপনার কাছে শিখছি। মিসির আলী কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর সহজ স্বরে কথা বলতে শুরু করলেন। তার বলার ভঙ্গিটি আন্তরিক,
মনে হচ্ছে তিনি তার ছাত্রীকেই বোঝাচ্ছেন। নিশি, আমি যা করলাম তা হচ্ছে তোমার লেখা পড়ে গেলাম, খটকার অংশগুলি বের করলাম। যেসব জায়গায় আমার খটকা লাগলো সেগুলি হচ্ছে: 1, তুমি তোমার লেখায় কোথাও তোমার খালা, মামা, চাচা, ফুপুদের কথা আনোনি, তাদের সম্পর্কে কিচ্ছু লেখনি। 2, তোমার কোনো কাজের লোকদের দোতলায় ওঠার অনুমতি পর্যন্ত নেই, অথচ শরীফা নামের কাজের মেয়েকে তোমার ঘরে ঘুমোতে দেওয়া হচ্ছে। কেন? 3, শরীফার স্বামী পাগল হয়ে গেছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে পাবনা শহরে। এই খবর তুমি জানলে কি করে? তোমার জানার কথা না। আমি অগ্রসর হয়েছি এই 3টি খটকা দিয়ে। তুমি যে কাপড় বুনেছ তার সবই ভালো, শুধু 3টা সুতা ছিঁড়ে গেছে। কেন ছিঁড়ল? ছেঁড়া সুতাগুলিকে জোড়া লাগানো যায় কিভাবে? এই 3টি সুতার ভেতর কোনো কি সম্পর্ক আছে? তখন আমার মনে হলো, তোমার যদি কোনো বোরকা থাকে, সাউদি বোরকা, তাহলে খটকাগুলির মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়, 3টি সুতার ভেতর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। তোমার কি মনে আছে, তোমার বোরকাওয়ালি এক বান্ধবীর গল্প করতে গিয়ে তুমি নানান ধরনের বোরকার কথা বলেছ, মনে আছে? নিশি বলল, মনে আছে। বোরকা সম্পর্কে তুমি জানো, তুমি হয়তো ব্যবহারও করো। এই তথ্যটাও বেশ জরুরি। মিসির আলি আরেকটা সিগারেট ধরালেন। নিশির মুখ হাসি হাসি, মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। মিসির আলি বললেন, নিশি, আমি এক কাজ করি, আগে তোমার সমস্যাটা বলি, তারপর বরং ব্যাখ্যা করি সমস্যায় কিভাবে পৌঁছেছি। আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই বলুন, তবে বোরকা পরে আমি ঢাকা শহর ঘুরে বেড়াই তা কিন্তু না। শখ করে কিনেছিলাম, একদিনই পরেছি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। মিসির আলি শান্ত গলায় বললেন, তুমি হচ্ছ তোমার বাবা মার পালিতা কন্যা, যে কারণে তোমার নিজের জগৎ ছাড়া বাইরের কারোর সঙ্গে তোমার যোগাযোগ নেই। খালা, মামা, চাচা, ফুপুরা তোমার ভুবনে অনুপস্থিত। তোমার লেখায় তারা কেউ নেই। তোমার অসম্ভব বুদ্ধি, তুমি খুব সহজেই ব্যাপারটা আঁচ করে ফেলো। তোমার নিজের জগৎ লণ্ডভণ্ড হয়ে যায়। তোমার নিতু আন্টি সেই লণ্ডভণ্ড জগৎ ঠিক করতে চান। তিনি হঠাৎ মনে করেন যে তোমার একজন সার্বক্ষণিক সঙ্গী থাকলে ভালো হয়। তিনি সঙ্গী নিয়ে এলেন, শরীফাকে নিয়ে এলেন। সেই শরীফাকে থাকতে দেওয়া হলো তোমার সঙ্গে। কেন? তোমার নিতু আন্টি ভেবেছিলেন তুমি কারণটা ধরতে পারবে না, তুমি চট করে ধরে ফেলেছ। ভালো কথা, শরীফা মেয়েটিও খুব রূপবতী। তুমি ধরে ফেললে শরীফা তোমার বোন। হয়তো দরিদ্র এই পরিবার থেকেই একসময় তোমাকে আনা হয়েছিল। শরীফা অবশ্য কিছু জানল না। মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেল, তুমি তাকে যেতে দিলে না, ধাক্কা দিয়ে ফেলে দিলে। প্রবল অপরাধ বোধ তোমাকে গ্রাস করল। তুমি সেই অপরাধ বোধের কারণেই বরকা পরে একদিন দেখতে গেলে বোনের স্বামীকে। কিছু একটা তুমি তার সঙ্গে করেছ, সেটা কি আমি জানি না, মনে হয় ভয়ঙ্কর কিছু। বোনের কাছ থেকে শোনা শারীরিক গল্পগুলি তোমাকে প্রভাবিত করতে পারে। তুমি নাটকীয়তা পছন্দ করো। আমার ধারণা তুমি তার সঙ্গে বড় ধরনের কোনো নাটকীয়তা করেছ। এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে তা হলো তুমি তোমার বোনের শাড়ি পরে বোন সেজেই তার কাছে গিয়েছ। এমন কাজ তুমি করো। শরীফা সেজে তুমি হাসিব নামের একজনকে ভয় দেখিয়েছ, যদিও আমার ধারণা ভয় দেখানো তোমার উদ্দেশ্য ছিল না। তুমি গভীর রাতে তার কাছে উপস্থিত হতে চেয়েছিলে, তাই না? জানি না। ভয় পাওয়ার পর হাসিব কি করল? তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তুমি কি তার জ্ঞান ফেরা পর্যন্ত সেই ঘরে ছিলে? না, আমি চলে এসেছিলাম। জ্ঞান ফেরার পর কি হলো জানি না। কি হলো আমি ঘর থেকে নামিনি। দোতলা থেকে শুনেছি খুব হইচই হচ্ছে। সকালবেলা হাসিব বাড়ি ছেড়ে চলে যান, কাউকে কিছু বলে যায়নি। বাবাকে বলে গেছেন, আমাকে কিছু বলে যাননি। তার থেকে কি আমরা ধারণা করতে পারি যে সে বুঝতে পেরেছিল শরীফা নয়। গভীর রাতে
তুমি তার ঘরে উপস্থিত হয়েছিলে। নিশি চুপ করে রইল। তুমি কি তাকে পরে খুঁজে বের করার চেষ্টা করেছ? করেছি, পাইনি। যে কম্পিউটারের দোকানে তিনি কাজ করতেন সেখানেও তিনি আর ফিরে যাননি। তুমি যদি চাও আমি তাকে খুঁজে বের করার একটা চেষ্টা করতে পারি। হারানো মানুষ খুঁজে বের করার ব্যাপারে আমার নাম আছে। তুমি কি চাও? না, আমি চাই না। খাটের নিচে যে আমি শরীফাকে দেখতাম সে সম্পর্কে বলুন। আপনার ধারণাটা কি শুনি। তুমি যে খাটের নিচে অনেক কিছু দেখতে পাও, এসব সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তোমার ধারণা, তোমার মাথার একটা অংশ এখন কাজ করছে না। সেই অংশ নানা ছবি তৈরি করে তোমাকে দেখাচ্ছে। তবে দেখালেও তুমি জানো এসব মায়া। তুমি অসাধারণ বুদ্ধিমতী একটি মেয়ে, তুমি বুঝতে পারবে না তা না। আমার ছোট মা এবং বাবা এরাও কিন্তু শরীফাকে দেখেছেন। শোনো নিশি, আমি তো ওদের সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি মাথা ঘামাচ্ছি তোমার সমস্যা নিয়ে। তুমি কি দেখছো না দেখছো সেটা নিয়ে বিচার বিবেচনা হবে। আমার এখন খিদে লেগেছে, আমাকে খেতে দাও। নিশি নড়ল না, বসেই রইল। মিসির আলী বললেন, তোমার জীবনটা কাটছে একটা তন্দ্রার মধ্যে। তুমি যা ভাবছ, যা করছো তার কিছুই না। তন্দ্রাবিলাস। তন্দ্রাবিলাস নামটা খুব সুন্দর মনে হলেও তন্দ্রাবিলাসের জগৎটা মোটেও সুন্দর না, ভয়াবহ ধরনের অসুন্দর। এই জগতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জগতের বাসিন্দারা মনে করে তাদের জগৎটাই সত্যি, যা আসলে সত্যি নয়। আমি মনে প্রাণে কামনা করি তন্দ্রাবিলাসের জগৎ থেকে তুমি একদিন বের হয়ে আসবে। নিশি নড়ে বসল। মিসির আলী বললেন, তুমি কিছু বলবে? নিশি চাপা গলায় বলল, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? কোথায় যাব? আমার শোবার ঘরে। কেন? শরীফা আমার ঘরে বসে আছে, আমি তাকে দেখাবো। আপনি তাকে দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। আমি দেখতে চাচ্ছি না নিশি, তোমার ভয়ঙ্কর জগতের অংশ আমি হতে চাই না। আসুন না প্লিজ। না। শোনো নিশি, আমি যখন না বলি তখন সেই না কখনো হ্যাঁ হয় না। ওই প্রসঙ্গ থাক, ভালো কথা। তুমি যে ওই দিন টেলিফোনে ফট করে বলে দিলে দোকানের মালিকের নাম লায়লা, কিভাবে বললে? আমি অনেক চিন্তা করেও বের করতে পারিনি। আমি যদি বলি শরীফা আমাকে বলেছে, আপনি কি বিশ্বাস করবেন? না। আপনার খিদে পেয়েছে, আসুন খাবার দিই। মিসির আলী খুব তৃপ্তি করে খেলেন। সামান্য খাবার, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আলু ভর্তার উপর মেয়েটি গাওয়া ঘি ছড়িয়ে দিল। গন্ধে চারদিক মম করছে। আপনাকে কি শুকনো মরিচ ভেজে দেব? একটা বইয়ে পড়েছিলাম ভাজা শুকনো মরিচ আপনার খুব পছন্দ, দাও। নিশি মরিচ ভেজে নিয়ে এলো। কি যত্ন করেই না মেয়েটি তার প্লেটে খাবার তুলে দিচ্ছে। মিসির আলী হঠাৎ লক্ষ্য করলেন মেয়েটির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। একবার তার ইচ্ছে হলো নিজের হাতে মেয়েটির চোখের জল মুছে দেন। পর মুহূর্তেই মনে হলো না, নিশির চোখের জল মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার না। তার দায়িত্ব জলের উৎসমুখ খুঁজে বের করা। এই কাজটা তিনি করেছেন, তার দায়িত্ব এখানেই শেষ। মেয়েটি যদি তার চোখের জল মুছতে চায় তাহলে তাকেই তা করতে হবে। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নেশনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সেই সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।